জেনওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের গল্প বিখ্যাত ফরাসি লেখক জুলস ভার্নের লেখা ক্যাপ্টেন হ্যাটারাস, যা অনুবাদ আকারে সেবা প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় 1984 সালে। আজ আমরা শুনব ক্যাপ্টেন হ্যাটারাসের দ্বিতীয় পর্ব। স্যান্ডন জানে এখানে ক্যাপ্টেনের খোঁজ করে কোনো লাভই নেই, তবুও মনকে সান্ত্বনা দিতে খোঁজ নিল এই অঞ্চলে তিমি ধরা বা অন্য কোনো জাহাজ এসেছিল কিনা। জানা গেল আসেনি। অগত্যা নিরুপায় হয়ে স্যান্ডন জানিয়ে দিল মেলভিল সাউন্ডেও যদি ক্যাপ্টেনের দেখা না মেলে তাহলে সে নিজেই ফরওয়ার্ডের ক্যাপ্টেন হয়ে বসবে। গত কদিন ধরে লবণ মাখানো মাংস খেতে খেতে অরুচি ধরে গেছে সবার। স্ট্রং তাই আইডার হাঁসের কতগুলো ডিম জোগাড় করে আনলো। সবুজ রঙের এই ডিমগুলো আকারে বেশ বড়, অমলেট খেতে ভালোই লাগবে। পরদিন আবার জাহাজ ছাড়ল। ক্যাপ্টেনের সাক্ষাৎ পাবার আশায় স্যান্ডন ঘন্টায় ঘন্টায় কামান দেখে সংকেত দিয়ে চলল, কিন্তু কোনো উত্তর পেল না ওরা। ডাঙ্গা থেকে জাহাজে তোলা হয়েছে 20টা কুকুর আর একটা স্লেজ গাড়ি। কুকুরগুলো হিংস্র জাতের হলেও জাহাজের ভালো ভালো খাবার পেয়ে শান্তই আছে। ডেনিশ কুকুরটিকেও অন্য কুকুরগুলোর ব্যাপারে উত্তেজিত দেখালো না। এদিকে আবার বরফ জমতে শুরু করেছে। চারিদিক থেকে ভেসে আসা বরফ জাহাজকে বারবার ঘিরে ধরছে। সামনে যাবার পথও হিমশিলার জন্য প্রায় বন্ধ। অবস্থা দেখে নাবিকদের মনোবল ভেঙে যাচ্ছে। ভয়, উদ্বেগ, কুসংস্কার সব কিছু মিলিয়ে ওদের মাঝে অসন্তোষ মাথাচাড়া দিয়ে উঠেছে। কিছুতেই আর এগোতে চায় না ওরা। কিন্তু একরোখা স্যান্ডন কিছুই শুনতে রাজি নয়। তার এক কথা, জাহাজ সামনে এগোবে। মের 8 তারিখ থেকে 16ই মে পর্যন্ত জাহাজ মাত্র 2 মাইল পথ পার হলো। 6-7 ফুট বরফ করাত দিয়ে কাটা যায় না। বরফে নোঙর আটকে ক্যাপস্টেন ঘুরিয়ে গুণ টেনে চালাতে হচ্ছে। এত কিছুর পরও জাহাজটা এগোচ্ছে খুবই ধীর গতিতে। এখন কি করা যায়? ডক্টর ক্লাবেনি বরফের ওপর নেমে পড়লেন সব কিছু ভালো করে দেখবার জন্য। নেমেই ডক্টর পড়লেন আলোক প্রতিসরণের ধাঁধায়। ডক্টর যেখানে মনে করছেন 1 ফুট লাফ দিলে গর্ত পেরোনো যাবে, সেখানে হয়তো 5-6 ফুট লাফানোর দরকার। আবার যেখানে মনে হচ্ছে 4-5 ফুট গর্ত, সেটা আসলে 1 ফুটেরও কম। যাই হোক, ডক্টর খুব সতর্কতার সঙ্গে চারিদিক পর্যবেক্ষণ করে ফিরে আসলেন। ডক্টর বললেন, যুগ যুগ ধরে এই অঞ্চলে প্রকৃতি যে কী নিয়মে চলে, বৈজ্ঞানিকরা আজও তা ঠিকমতো বুঝে উঠতে পারেননি। 1817 সাল পর্যন্ত এই অঞ্চল ছিল শুধু বরফ আর বরফ। বরফের সমুদ্রপথ ছিল বন্ধ। হঠাৎ এক প্রলয়ে সব বরফ সরে যায়। তিমি শিকারীদের মরশুমের সূচনা হয় বাফিন উপসাগরে। কিন্তু গত বছর থেকে প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। বরফ জমা শুরু হয়েছে। আবার সেই ভয়াবহ বরফের রাজত্ব ফিরে আসছে। ডক্টরের বক্তব্যে অন্য ইঙ্গিত আছে ভেবে স্যান্ডন জিজ্ঞেস করলো, তাহলে কি আমাদের ফিরে যাওয়া উচিত? ফিরে যাওয়া, পিছু হাঁটা, এসব কাকে বলে আমি জানি না। দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উত্তর দিল গ্যারিকে তার অভিমত জানাতে বললেন ডক্টর। গ্যারিও পিছু হাঁটবার লোক নয়, সেও চায় যত আপদ বিপদে আসুক না কেন অভিযানে গিয়ে চলুক, অজানাকে জানতে হবে তার। অধ্যায় 5। ডক্টর ক্লাবেনি অনিশ্চিত অবস্থায় বসে থাকবার লোক নন। তিনি গ্যারি আর স্যান্ডনকে নিয়ে আবার নেমে পড়লেন বরফের ওপর। এগোবার রাস্তা খুঁজে বার করতেই হবে। ডক্টরের নেমে যেতেই নাবিকের এক কাণ্ড করে বসলো। ওদের বদ্ধ ধারণা সব বিপদের মূলই হচ্ছে কুকুরটা। ওকে মারলে বা ফেলে দিলেই ওদের সব বিপদ কেটে যাবে। স্যান্ডনও আর এক রোখামি না করে ফিরে যাবে। যেই ভাবা সেই কাজ। ডেকের ওপর থেকে ঘুমন্ত কুকুরটার মুখ আর পা বেঁধে উঠিয়ে নিয়ে আসা হলো। দূরে একটা বরফের ফোকর দেখে সেখানে ছুঁড়ে ফেলা হলো কুকুরটাকে। তারপর বরফ দিয়ে ফুটোটা বন্ধ করে জ্যান্ত কবর দিয়ে ফিরে এলো সবাই। চুপিসারে কাজ সারল ওরা। এমনকি জনসনও জানতে পারল না। বেশ অনেকক্ষণ পরে স্যান্ডন ফিরল। মাইল 2 সামনে একটা বরফের ফাঁক পাওয়া গেছে। কোনো মতো বরফ ভেঙে অথবা কেটে ওই পথটুকু যেতে পারলে আর কোনো বাধাই থাকবে না। উত্তরের দিকে এগোনো যাবে বিনা বাধায়। নাবিকারা স্যান্ডনের নির্দেশে বরফ কাটা শুরু করলো বটে, কিন্তু বেশ বোঝা গেল ভেতরে ভেতরে ওদের একটা চাপা আক্রোশ রয়েছে। কেউ কোনো প্রতিবাদ না করলেও স্যান্ডন বুঝল এই নীরবতা বিপদেরই পূর্বাভাস। এমনই অস্বস্তিকর পরিবেশের মাঝেই আরও 2 দিন কাটল। 18 তারিখে ফরওয়ার্ডে সবাই অবাক হয়ে দেখল কুয়াশার মধ্য দিয়ে ভেসে উঠেছে অদ্ভুত আকৃতির এক পর্বতশৃঙ্গ। বড় অদ্ভুত জায়গা এটা। এখানেই আগেরকার অনেক নাবিকই মাসের পর মাস বরফের মাঝে আটকা পড়ে থেকেছে। বরফ কেটে অতি কষ্টে অল্প অল্প করে এগোচ্ছে ওরা। দিনটা কাটলো কোনোভাবে। পরদিন শনিবার, সকাল থেকেই জোর বাতাস বইছে।
কুয়াশার মধ্যে মাঝে মাঝে উঁকি দিয়ে আবার কুয়াশায় মিলিয়ে যাচ্ছে বিকট আকৃতির পর্বত চূড়াটা। হঠাৎ জাহাজের নাবিকদের বাঁচাও বাঁচাও চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। সে অদ্ভুত আকৃতির পাহাড়ের চূড়াটা হঠাৎ দানবিক আকৃতি নিয়ে নাবিকদের উপর ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। সবাই হইচই ছাপিয়ে ডক্টরের চিৎকার শোনা গেল, ভয় পেও না, এটা আলোর ভেলকি মাত্র। ক্লবনির কথা শেষ হতে না হতেই একটা দমকা হওয়ায় সেই বিভীষিকা এক পলকে শূন্যে মিলিয়ে গেল। আবার শুরু হলো বরফ কেটে গুণ টেনে সামনে চলা। কিছুটা সময় যেতেই আবার প্রচণ্ড হট্টগোল শোনা গেল। নাবিকেরা প্রাণ ভয়ে গুনটুন সব ফেলে ছুটে আসছে জাহাজের দিকে। ওদের পেছনে ধাওয়া করে ছুটে আসছে অতিকায় এক 4 পেয়ে জন্তু। কম করে হলো 20 ফুট উঁচু হবে, ওর লেজটাই 10 ফুট লম্বা। কেউ চিৎকার করছে ভালুক ভালুক, আবার কেউ ড্রাগন ড্রাগন। গুড়ুম গুড়ুম করে গর্জে উঠল ডক্টরের স্যান্ডনের বন্দুক। সঙ্গে সঙ্গে অদৃশ্য হলো সেই ভালুক বা ড্রাগনটা। এমন সময় দেখা গেল দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছলো ফেলে দেওয়া সে ডেনিশ কুকুরটা। বরফের ফুটোতে জ্যান্ত কবর দিয়েও কুকুরটাকে মারা গেল না। অন্য ফুটো বের করে ঠিকই উঠে এসেছে সে। বরফের উপর আলোর প্রতিসরণে কুকুরটাকে মনে হচ্ছিল যেন প্রাগৈতিহাসিক কোনো দানব বুঝে ছুটে আসছে। কুকুরের পুনরাবির্ভাব নাবিকদের মতে শয়তানের পুনরাবির্ভাব। ওদের মনোবল একদম ভেঙে দিল। যারা কুকুরটাকে বেঁধে ফেলে দিয়ে এসেছিল তাদের আরও বেশি ভয়। এবার আর কারো ফিরে যাওয়া হবে না, সবাইকে প্রাণ হারাতে হবে। বরফে কিছুটা ফাঁক পেয়ে ফরওয়ার্ড ইঞ্জিন চালাচ্ছে স্যান্ডেন, আর জাহাজের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে আসছে সেই ডেনিশ কুকুর। মাঝে মাঝে পিছিয়ে পড়লেই জাহাজ থেকে কে যেন শীষ দিয়ে কুকুরটাকে ডাকে, আর সঙ্গে সঙ্গেই সে দ্বিগুণ উৎসাহে ছোটা শুরু করে। জাহাজের ভেতর থেকে শীষ শুনে নাবিকেরা সবাই মুখ চাওয়াচাই শুরু করলো। ফিসফাস শুরু হলো ওদের মধ্যে। অনেক হয়েছে, অজানা অনিশ্চিত পথে আর এক পাও তারা যেতে রাজি নয়। এই নির্ঘাত শয়তানের কাজ ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফরওয়ার্ডকে। কিছুতেই আর যাওয়া চলে না। নাবিকেরা বিদ্রোহ করার সিদ্ধান্ত নিল। এই সময়ই স্যান্ডন দূরবীনে দেখতে পেল প্রায় 1800 ফুট ব্যাসের একটা বিরাট হিমশিলা, আর কিছুক্ষণ পরেই ফরওয়ার্ডের পথ আটকে দেবে। স্যান্ডন ভাবছে কীভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আর তখনই বোল্টন তার দলবল নিয়ে হাজির হলো। কাঁপা গলায় বলল, কমান্ডার, আমরা ফিরে যেতে চাই, আমরা সামনে এগোবো না। কি বললে? চিৎকার করে উঠল স্যান্ডন। আমরা 1 ইঞ্চিও এগোবো না। বোল্টন নির্বিকার। স্যান্ডন এগিয়ে যাচ্ছিল বোল্টনকে উচিত শিক্ষা দিতে, কিন্তু এই সময় ছুটে এলো তার মেট। হাঁপাতে হাঁপাতে সে বলল, 1 মুহূর্ত দেরি করলে জাহাজ আর বেরোতে পারবে না। এই দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। স্যান্ডন দেখল একটা বিরাট হিমশিলা ভাসতে ভাসতে বেরোনোর পথের দিকে এগিয়ে আসছে। মুখটা বন্ধ হয়ে গেলেই সব শেষ। ভরাট গলায় হুঙ্কার ছেড়ে সবাইকে যার যার জায়গায় যেতে হুকুম করলো স্যান্ডন। হতচকিত নাবিকেরা ছুটে গেল বিপদ মোকাবেলায়। ফুল স্পিডে ফরওয়ার্ড ছুটে চলল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বরফের গতির কাছে হার মানল জাহাজ। বোতলের মুখে ছিপি আটকানোর মতো বের হবার পথ বন্ধ করে দিল উত্তর দিক থেকে ভেসে আসা বরফ পাহাড়। সব আশা ভরসা শেষ। হতাশ হয়ে পড়ল স্যান্ডন। হঠাৎ নাবিকেরা উন্মত্ত হয়ে উঠল। ওদের হই হুল্লোড়ে তুমুল কাণ্ড বেঁধে গেল জাহাজে। পালাও, নৌকা নামাও, মদের ভাড়া লুট করো, খাবার লুট করো। নাবিকদের বিশৃঙ্খলায় হতবাক স্যান্ডন, হতবাক ডক্টর ক্লাবেনীয়। ওরা কেউ ভাবতেও পারেনি নাবিকেরা হঠাৎ এভাবে বিদ্রোহ করে বসবে। অকস্মাৎ হট্টগোল ছাপিয়ে একটা বজ্র গম্ভীর আদেশ শোনা গেল, সবাই যার যার জায়গায় যাও, জাহাজ ঘোরাও। জাদুর মতো কাজ হলো এই কণ্ঠস্বরে। তৎক্ষণাৎ জাহাজ ঘুরিয়ে দিল জনসন। নাবিকেরাও মন্ত্রমুগ্ধের মতো যে যার জায়গায় ছুটে গেল। কিন্তু কেই হুকুম দিল? কার এই কণ্ঠস্বর? পরক্ষণেই ক্যাপ্টেনের কেবিনের দরজা খুলে গেল। জমকালো পোশাকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন। বাইরে এসেই তীক্ষ্ণ শীষ দিয়ে উঠলেন তিনি। সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন কুকুরটা দৌড়ে এসে ক্যাপ্টেনের পায়ের কাছে মুখ ঘষে লেজ নাড়তে লাগলো। হ্যাঁ, ইনি তো ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন রহস্যের সমাধান হলো। অধ্যায় 6। ক্যাপ্টেনকে তার কেবিন থেকে বেরোতে দেখে স্যার বলে চেঁচিয়ে উঠেছিল স্যান্ডন। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে অবাক কণ্ঠে বলল, গ্যারি, তুমি? সবাই দেখল লম্বা জুলপি দিয়ে এতদিন ঢাকা ছিল ওর মুখ। আজ জুলপি কেটে ফেলায় তার মুখে গাম্ভীর্যময় একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে। দেখলে মনে হয় যেন গ্যারির জন্মই হয়েছে শুধু হুকুম দেবার জন্য। হতভম্ব নাবিকেরা বিস্ময়ের ঘোর কাটাতেই চেঁচিয়ে উঠল, 3 cheers ফর ক্যাপ্টেন। ডেকে এসে ক্যাপ্টেন সবাইকে ডাকবার জন্য স্যান্ডনকে নির্দেশ দিলেন।
ডাক শুনে সবাই এসে পড়ল ডেকে। ক্যাপ্টেন কি বলেন তা শোনার জন্য সকলে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলো। ভালো করে এক নজর সবাইকে দেখে নিয়ে ক্যাপ্টেন আস্তে আস্তে শুরু করলেন। আমি একজন ইংরেজ সন্তান। আমি দেশের পতাকা এমন জায়গায় উড়িয়ে আসতে চাই যেখানে এর আগে কারো পদার্পণ ঘটেনি। সুমেরুতে আমি ইংরেজ পতাকা ওড়াতে চাই। টাকার জন্য কোনো চিন্তা নেই, প্রয়োজন মতো খরচ করব আমি। এ কাজ শুধু টাকা দিয়ে হয় না, চাই দৃঢ় মনোবল ও দেশপ্রেম। আমি আপনাদের অনেক টাকা দেব। আমরা এখন আছি 72 ডিগ্রিতে। প্রতি ডিগ্রি উত্তরে এগোনোর জন্য আপনারা সবাই 1000 পাউন্ড করে পুরস্কার পাবেন। মনে রাখবেন, আমি ক্যাপ্টেন হ্যাটারাস। ক্যাপ্টেন হ্যাটারাস? ক্যাপ্টেন হ্যাটারাসের নাম শুনেনি এমন ইংরেজ কমই আছে। বিশেষ করে নাবিকদের কাছে তিনি এক বিস্ময়। অজয়কে জয় করার উন্মাদনায় একবার পেয়ে বসলে কারোরই সাধ্য নেই তাকে ফিরিয়ে আনে। তার সঙ্গে অভিযানে যেতে হবে শুনলে নাবিকেরা হেসে উড়ে ওঠে। পৈতৃক সূত্রে প্রচুর ধন দৌলতের মালিক এই জন হ্যাটারাস। হ্যাটারাসের বাবা ছিলেন মদের ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি ছেলের জন্য রেখে যান নগদ 60 লক্ষ পাউন্ড আর অগাধ সম্পত্তি। অসম সাহসী হ্যাটারাস অসংখ্য অ্যাডভেঞ্চার, প্রচুর টাকা খুঁজেছেন, অথচ আবিষ্কারের নেশাটা এখনও আগের মতোই তরতাজা রয়েছে। হ্যাটারাসের জীবনে একটাই দুঃখ, অজানা অজ্ঞাত দেশ আবিষ্কারে ইংরেজরা অনেক পিছনে পড়ে আছে। আমেরিকা আবিষ্কার করেছেন কলম্বাস, একজন ইহুদি। ভাস্কো দা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছেন, তিনি যাতে পর্তুগিজ। চীনও আবিষ্কার করেছেন পর্তুগিজ ফার্নান্ডো ডি অ্যান্ড্রাডা। কানাডা আবিষ্কার করেছেন ফরাসি জ্যাকুইস কার্টার। আর সেই তুলনায় ইংরেজদের তেমন কোনো দুঃসাহসিক আবিষ্কার নেই। তারা কেবল কলোনি করেছে অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা ও ভারতবর্ষে। এতে সুনামের চাইতে দুর্নামি হয়েছে বেশি। ইংরেজদের এই কলঙ্ক যে করেই হোক ঘুচাতে হবে, তাই তিনি এমন জায়গা আবিষ্কার করতে চান যা দেখে সারা দুনিয়ার সব লোকরা তাক লেগে যাবে। ইংরেজদের কলঙ্ক ঘুচাতে হ্যাটারাস দক্ষিণ সাগরে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বাফিন উপসাগরে যাবার চেষ্টা করেছিলেন। সেটা 1846 সালের কথা। জাহাজের নাম ছিল হ্যালিফ্যাক্স। ওই অভিযানে হ্যাটারাসের পাগলামো চরমে পৌঁছেছিল। নাবিকদের যে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছিল তা ভাবলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাটারাসকে তাই নাবিকদের এত ভয়। তার সঙ্গে অভিযানের কথা ভুলেও কেউ মুখে আনে না। তবুও টাকার লোভ দেখিয়ে ফেয়ারওয়েল জাহাজে বেশ কজন দুঃসাহসী নাবিক নিয়ে আবারও 1850 সালে উত্তরে রওনা হয়েছিলেন তিনি। বরফ সমুদ্রে ধ্বংস হলো ফেয়ারওয়েল জাহাজ। নাবিকদের একজনও বাঁচেনি। শুধুমাত্র হ্যাটারাস বরফের উপর 200 মাইল পায়ে হেঁটে কোনো মতে প্রাণে বেঁচে যান। পরে ভাগ্যগুণে এক তিমি শিকারের জাহাজে দেশে ফিরতে পেরেছিলেন। সেই থেকেই হ্যাটারাসকে নিয়ে নানান জল্পনা কল্পনার আর শেষ নেই। তিনি কি মানুষ, না আর কিছু, বদ্ধ উন্মাদ, নাকি খ্যাপা ক্যাপ্টেন? ফেয়ারওয়েল অভিযানের পর তার সম্পর্কে এক আতঙ্কের সৃষ্টি হয়েছিল নাবিকদের মাঝে। তাই অঢেল টাকার লোভ দেখিয়েও আর কোনো সঙ্গী জোগাড় করতে পারলেন না তার পরবর্তী অভিযানের জন্য। তাই 2 বছর ছদ্মবেশে লিভারপুলে থাকলেন, মিশলেন নাবিকদের সঙ্গে। রিচার্ড স্যান্ডনকে মনে ধরল তার। বেনামি চিঠি লিখে স্যান্ডনকে দিয়ে তৈরি করালেন ফরওয়ার্ড। আগে থেকে ভেবে রেখেছিলেন প্রয়োজন না পড়লে, চরম সংকট না এলে নিজেকে প্রকাশ করবেন না। শুরু হলো ক্যাপ্টেন হ্যাটারাসের নতুন অভিযান। জাহাজে ক্যাপ্টেন থেকেও ছিল না, বিনা ক্যাপ্টেনেই এগিয়ে চলছিল জাহাজ। অধ্যায় 7। ফরওয়ার্ডের ক্যাপ্টেনকে পেয়ে সবারই খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তিনি যে ক্যাপ্টেন হ্যাটারাস হবেন তা কেউ চায়নি বা ভাবতেও পারেনি। তাই তার নাটকীয় আবির্ভাবে নাবিকরা কেউই খুব একটা খুশি হয়েছে বলে মনে হলো না। সবাই তার একরোখা স্বভাবের কথা জানে, আর এটাও জানে যে তার কথা মতো না চললে বিপদ অবশ্যম্ভাবী। পরদিনই ডক্টর স্যান্ডন ও জনসনকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সে আলোচনায় বসলেন হ্যাটারাস। বরফ আর বরফ, চারিদিক থেকে সামনে চলার পথ বন্ধ করে দিয়েছে। তবুও ক্যাপ্টেন কোনো কথাই শুনতে রাজি নন। তার একই কথা, এগিয়ে যেতেই হবে। আগে যেসব অভিযাত্রীরা এসেছে তারা উত্তর মেরুতে যেতে না পারলেও বরফশূন্য সমুদ্র দেখেছে, সুতরাং আর চিন্তা কী। স্যান্ডন যদিও কিছুটা প্রতিবাদ করতে চেষ্টা করেছিল, কিন্তু হ্যাটারাসের পক্ষ নিয়ে ডক্টর যেভাবে সমর্থন করলেন তাতে ওর আর কিছুই বলার থাকলো না। ক্যাপ্টেন নিজেই নেমে বরফের অবরোধ ভালো করে পরীক্ষা করে এলেন। তারপর বরফের উপর 1000 পাউন্ড বিস্ফোরক ক্ষমতার মাইন পুঁতে বরফের স্তূপ ভাঙার চেষ্টা করলেন। জনসন সলতায় আগুন লাগিয়ে জাহাজে ফিরে এলো। প্রচণ্ড শব্দে বরফের ভেতর মাইন বিস্ফোরিত হলো, কিন্তু পথ পরিষ্কার হলো না। আলগা বরফ আটকে রইল যাবার পথে। হ্যাটারাসের মাথায় নতুন বুদ্ধি খেলল। কামানে গোলার বদলে 3 গুণ বারুদ ভরে ফরওয়ার্ডকে সামনের দিকে চালানোর নির্দেশ দিলেন তিনি। হ্যাটারাসের কাণ্ড দেখে সবাই অবাক। কী করতে চান ক্যাপ্টেন? জাহাজ বরফ স্তূপের বেশ কাছাকাছি আসতেই ক্যাপ্টেন কামান দাগার আদেশ দিলেন। কামানের ফাঁকা আওয়াজে বাতাসে যে আলোড়ন সৃষ্টি হলো তাতে ক্ষণিকের জন্য পথটা খুলে গেল।
ফরওয়ার্ডও দ্রুত সেই ফাঁক গলে বের হয়ে এলো। প্রায় সঙ্গে সঙ্গে আবার আরেকটু সামনে আলগা বরফ জোড়া লেগে জাহাজের পথ রোধ করে দাঁড়ালো। কিন্তু ক্যাপ্টেন পিছু হটার লোক নন। কখনো ডায়নামাইট ফাটিয়ে, কখনো বা করাত দিয়ে কেটে, কিংবা জাহাজ দিয়ে ধাক্কা মেরে ঠেলে অসম্ভবকে সম্ভব করে এগিয়ে চললেন তিনি। এভাবেই বরফের সঙ্গে মরণপণ যুদ্ধ করে 27শে মে ফরওয়ার্ড নিয়ে লিওপোল্ড বন্দরে পৌঁছলেন ক্যাপ্টেন। বন্দরে নেমেই গত অভিযানে নাবিকদের কিছু চিহ্ন খুঁজে পেলেন। বরফে চাপা দেওয়া 2টি কবর পেলেন। জেমস রসের উদ্বাস্তু শিবিরেরও সন্ধান পেলেন তিনি। সেখানে খাবার দাবার, জ্বালানি এবং প্রয়োজনীয় আরও অনেক কিছু মজুদ আছে। রস এই শিবির করেছিলেন ভবিষ্যতের কথা ভেবে, কখনো কোনো অভিযাত্রী বিপদে পড়লে বা তাদের রসদ শেষ হয়ে গেলে তারা যেন এখান থেকে সাহায্য নিতে পারে। ফ্র্যাঙ্কলিন তার দলবল নিয়ে এতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। পারলে সবাই বেঁচে যেত। শিবিরে যা কিছু পাওয়া গেল সব জাহাজে তোলার পর ডক্টর ক্লাবনি লিওপোল্ড বন্দরে তাদের পদার্পণের কোনো নিশানা রেখে যেতে চাইছিলেন, কিন্তু পাছে তার প্রতিদ্বন্দ্বী অভিযাত্রীরা টের পেয়ে যায় এই ভয়ে ক্যাপ্টেন কিছুতেই তাদের রাজি হলেন না। আবার যাত্রা শুরু হলো। বিরামহীন বরফ ভাঙা যে কি কষ্টের আর বিরক্তিকর তা একমাত্র ভুক্তভোগীরাই জানে। নাবিকেরা ক্রমে ক্লান্তি ও একঘেয়েমিতে উদ্দীপনা হারিয়ে ফেলছে। এরই মাঝে 2টো তিমি মাছ সূর্যকে ঘিরে নকল সূর্যের মতো জ্যোতির্বলয় সৃষ্টি করে নাবিকদের চলার পথে কিছুটা বৈচিত্র্যের আমেজ এনে দিল। অপূর্ব সুন্দর জ্যোতির্বলয়ের ব্যাখ্যা দিয়েছেন টমাস ইয়াং। বরফ প্রিজম মেঘের আকারে যখন শূন্যে ভাসে তখনই সূর্যালোকে এই মায়াবী ইন্দ্রজালের সৃষ্টি হয়। শুরুতে নাবিকেরা বেঁকে বসেছিল। ক্যাপ্টেন তাদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে নিতে না নিতেই এবার অফিসারদের মাঝে অসন্তোষ দেখা দিল। এমনকি স্যান্ডনও ক্যাপ্টেনের গোয়ার্তুমি আর পছন্দ করছে না। সামনে এগোনো প্রায় অসম্ভব, কিন্তু ক্যাপ্টেনের সে একই কথা, জাহাজ সামনেই এগোবে। অফিসারদের অসন্তোষের মাঝে জুন মাসের 8 তারিখ ফরওয়ার্ড পৌঁছল ভুটিয়া ল্যান্ড। জেমস রস এই ভুটিয়া ল্যান্ডে ম্যাগনেটিক পোলের সন্ধান পেয়েছিলেন। কম্পাসের কাঁটা এই জায়গায় মাটির সঙ্গে সমান্তরাল না থেকে খাড়া হয়ে থাকে, তার মানে চুম্বক পাহাড় বলে আসলে কিছুই নেই। লোহার জাহাজ গেলে আছড়ে পড়ে সেই পাহাড়ে, জাহাজের পেরেক ছিটকে বেরিয়ে যায়। সবই কল্পকাহিনী, মিথ্যা। অধ্যায় 8। জাহাজ যতই এগিয়ে চলছে নাবিকেরাও ততই নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। মেলভিল উপসাগরে জাহাজ পৌঁছার পর সবাই দেখল ওখানকার নীল জল মাঝে মাঝে সবুজ দেখাচ্ছে। ডক্টর জানালেন নীল জলে কীটাণু অথবা জেলিফিশ থাকে না বলেই এমন হয়। হারপুনের সিমসন ও সমুদ্র সম্পর্কে বেশ জ্ঞান রাখে। সে বলল, সমুদ্রে যে তেলতেলে জিনিস ভেসে বেড়াচ্ছে তার মানে হলো কোনো তিমি খানিকক্ষণ আগে এই পথ ধরে গেছে। হারপুনারের কথাই সত্যি হলো। একটু পরেই জাহাজের সামনের দিক থেকে কেউ চিৎকার করে বলল, দূরে তিমি দেখা যাচ্ছে। সেদিন তিমি শিকার করতে গিয়ে ওদের কজন মস্ত বিপদ থেকে রক্ষা পেল। নৌকা করে ওরা তিমি শিকার করতে গিয়ে একটাকে হারপুন দিয়ে গেঁথে ফেলতেই প্রায় 130 ফুট লম্বা তিমিটা হারপুনের দড়ি সমেত নৌকাটাকে টানতে টানতে সামনে এগিয়ে চলল। ঠিক এমনি সময়ে দুদিক থেকে 2টো বরফ পাহাড় ভাসতে ভাসতে এসে ভীষণ আওয়াজে এক হয়ে গেল। হারপুনের দড়ি কেটে দেয় নৌকা ও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেলেও প্রকাণ্ড তিমিটা বরফ পাহাড়ের ধাক্কায় একদম থেঁতলে গেল। এরপর জুলাই মাসের 3 তারিখে বিচি দ্বীপে এসে পৌঁছলেন ক্যাপ্টেন হ্যাটারাস। ভবিষ্যতে অভিযাত্রীরা যেন অনাহারে না মরে তাই 1853 সালে প্রচুর খাবার দাবার এনে রাখা হয়েছিল এই দ্বীপে। বছরের পর বছর বরফে খাবার থাকলেও তা নষ্ট হয় না। ক্যাপ্টেন কিন্তু এখানকার খাবার সামগ্রী সংগ্রহে একটু আগ্রহী নন। তার জাহাজে যে পরিমাণ খাদ্য আছে তাতে বেশ কবছর চলে যাবে। ক্যাপ্টেন চিন্তিত কয়লার জন্যে। এই সেই বিচি দ্বীপ যেখানে মেরু অভিযানের কিংবদন্তির নায়ক ফ্র্যাঙ্কলিন অজানা আবিষ্কারের নেশায় সঙ্গীসহ নিরুদ্দেশ হয়েছিলেন। তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কালো মার্বেলের স্মৃতিসৌধ বানিয়েছে পরের অভিযাত্রীরা। ফ্র্যাঙ্কলিনের স্মৃতিসৌধের সামনে কিছুটা সময় কাটিয়ে সবাই কয়লা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কয়লা বা সঞ্চিত খাবারের কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। এক জায়গায় 3টে মাটির ঢিবিতে ফ্র্যাঙ্কলিনের 3 সঙ্গীদের কবর, আর দূরে একটা ছেঁড়া তাঁবু, ভাঙা লোহা আর কাঠের কয়েকটা টুকরো দেখতে পেলেন ক্যাপ্টেন। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। মরু অভিযাত্রীদের জন্য রাখা রসদ ভাণ্ডারের খোঁজ পেয়ে নিশ্চয়ই এস্কিমোরা সব লুট করে নিয়েছে। মহা সমস্যায় পড়লেন ক্যাপ্টেন। কয়লা যা মজুত আছে তাতে কিছুতেই মাস 2-এর বেশি চলবে না। এখনই কয়লার ব্যবস্থা করতে না পারলে কী যে বিপদ হবে তার বলার অপেক্ষা রাখে না। দেখতে দেখতে শীতের প্রকোপ বাড়ছে। চারদিকে আরও বরফ জমতে শুরু করেছে। থার্মোমিটারে পারদ এসেছে 0-22 ডিগ্রি নিচে।
হ্যাটেরাস দারুণ চিন্তিত হয়ে পড়লেন। সমুদ্র যদি পুরোটা জমে যায় তাহলে সারা শীতকাল সবাইকে এখানে আটকে থাকতে হবে, শীতে জমে মরতে হবে। কিছু একটা করা দরকার। ক্যাপ্টেন জানেন এখন তার পক্ষে আছেন মাত্র 3 জন, ডক্টর, জনসন এবং বেল। বাকি 14 জন, এমনকি স্যান্ডনও এখন তার ঘোর বিরোধী। ওরা কেউই আর সামনে এগিয়ে যেতে চায় না। ওদেরকে অনুরোধ বা আদেশ করেও আর কিছুতেই দাঁড় টানানো যাবে না। উপায় এখন একটাই, জাহাজের বয়লার চালু করার হুকুম দিলেন ক্যাপ্টেন। এখন থেকে স্টিমে চলবে জাহাজ। ক্যাপ্টেনের আদেশ শুনে সবাই বোকা বনে গেল। কয়লা যা আছে তা দিয়ে জাহাজ চালালে কদিনই বা চলবে? তাহলে প্রচণ্ড শীতে আগুন পোহানো যাবে কি করে? জাহাজ শুদ্ধ সবাইকে জমে মরতে হবে যে। ক্যাপ্টেনের আদেশ শুনেও তাই কেউই নড়ল না, বরং ঠায় দাঁড়িয়ে রইল। ক্যাপ্টেন খেপে গিয়ে চিৎকার করে উঠলেন, তোমরা কি কানে শোনো না? ব্র্যান্টন, যাও বয়লার চালু করো। না ব্র্যান্টন, যেও না, কে যেন বলে উঠল। কি? আমার হুকুমের উপর হুকুম? কার এত বড় বুকের পাটা? ক্যাপ্টেনের কথা শেষ না হতেই পিছন থেকে ঠেলে এগিয়ে এলো পেন। আপনার পাগলামি যথেষ্ট সহ্য করেছি আমরা, অনেক হয়েছে, আর নয়। এবার সোজা বলে দিচ্ছি, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আপনার নেই। আমরা বয়লারও চালু করব না, আর সামনেও এগোবো না। যেন কিছুই হয়নি এমন একটা ভাব দেখিয়ে ঠান্ডা গলায় স্যান্ডনকে লক্ষ্য করে ক্যাপ্টেন বললেন, পেনকে খাঁচায় বন্দি করে রাখুন। কিন্তু ক্যাপ্টেন স্যান্ডন পেনের পক্ষ নিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন তাকে এক হুঙ্কারে থামিয়ে দিলেন। পেনের পক্ষ নিয়ে ওকালতি করলে আপনাকেও খাঁচায় যেতে হবে। কি হলো, বন্দি করুন পেনকে। স্যান্ডন হুকুম দিতেই জনসন, বেল আর সিমসন পেনকে পাকড়াও করতে এগিয়ে এলো। ওরা এগোতেই পেন একটা লোহার রড মাথার উপর বনবন করে ঘোরাতে ঘোরাতে বলল, খবরদার, যে আমার দিকে এগোবে তাকে ডান্না মেরে ঠান্ডা করে দেব। এগিয়ে গেলেন ক্যাপ্টেন নিজেই, হাতে পিস্তল। গলার স্বরকে খাঁদে নামিয়ে রক্ত হিম করা কণ্ঠে বললেন, রডটা ফেলে দাও পেন, নইলে পিস্তলের গুলি তোমার কপাল ফুটো করে দেবে। জাহাজ শুদ্ধ পিনপন স্তব্ধতা। সবাই ভয় পেয়ে গেছে হ্যাটেরাসের ঠান্ডা কণ্ঠস্বরে। এমনকি পেনও রড ফেলে খাঁচায় আবদ্ধ সিংহের মতো ফুঁসতে লাগলো। সবাই জানে হ্যাটেরাসের অভিধানে অসাধ্য বলে কিছুই নেই। পেনকে ধরে নিয়ে যাওয়া হলো। কয়লা দিয়ে বয়লার চালু হলো। ধীর গতিতে আবার এগিয়ে চলল ফরওয়ার্ড। অধ্যায় 9। জাহাজের পরিস্থিতি থমথমে। পেনের সঙ্গে ক্যাপ্টেনের ব্যবহারে সবাই গুম হয়ে আছে। এমনি অসন্তোষের মাঝেই বিচার পয়েন্টে জাহাজ পৌঁছল। কিন্তু হায়, কোথায় সেই বরফহীন সমুদ্র? হ্যাটেরাস অবস্থাটা পর্যবেক্ষণ করতে গিয়ে মাস্তুলের মাথায় উঠলেন, যদি কোনো দিকে দেখা যায় সেই আকাঙ্ক্ষিত সমুদ্র। কিন্তু সবই দুরাশা। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে নেমেলেন ক্যাপ্টেন। দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলেছে। একদিন সন্ধ্যায় ডেকে দাঁড়িয়ে ডক্টর বললেন, দেখো জনসন, শীতের পাখিরাও ঠান্ডার ভয়ে কেমন দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে। ওদের মতো পাখা থাকলে এ জাহাজের অনেকেই ওদের সঙ্গী হতো। জনসনও সায় দিল ডক্টরের কথায়। 18ই অগাস্ট। কুয়াশার আবরণের ভেতর দিয়ে দূরে ব্রিটানিয়া পাহাড়ের আবছা আকৃতি দেখা যাচ্ছে। পরদিনই অর্থাৎ 19শে অগাস্ট নর্দাম্বারল্যান্ড উপসাগরে যাবার পথে আবার বরফে আটকে গেল জাহাজ। সাদা বরফের স্তূপ চারদিক থেকে জাহাজটাকে ঘিরে ফেলছে, যেন গিলেই ফেলবে ফরওয়ার্ডকে। শোনা যায় এখানে পৌঁছে এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন স্যার এডওয়ার্ড বেলচার। এই অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকে শুধু বরফ, আর উত্তর পশ্চিম দিকে খোলা সমুদ্র, টলটলে নীল জল। কিন্তু হ্যাটেরাস দেখলেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকেই চোখ যায় শুধু বরফ আর বরফ। কোথায় খোলা সমুদ্র? স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যাপ্টেন মনে মনে ভেঙে পড়ছেন। তবু তিনি উত্তর দিকে এগোবার নির্দেশ দিলেন। ক্যাপ্টেনের নির্দেশ অমান্য করার সাহস আর কারো হলো না। অনেক কসরত করে 13 দিনে পেনি প্রণালীতে পৌঁছল ফরওয়ার্ড। সেখানে নাবিকেরা দেখল দক্ষিণে যাবার পথ একদম বন্ধ থাকলেও উত্তর দিক কিছুটা খোলা। বিপদের ভয় ওদিকে কিছুটা কম। ক্যাপ্টেন হ্যাটেরাসের যে পথ পেরোতে লেগেছে 5 মাস, সেই পথ পূর্ববর্তী যাত্রীরা পার করেছেন 3 বছরে। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। কিন্তু সমুদ্রের যা অবস্থা, তাতে আদৌ আর সামনে এগোনো যাবে কিনা সন্দেহ। আর বেশি পথ বাকি নেই ভেবে অজানা একটা আনন্দ অনুভব করছেন হ্যাটেরাস। 8ই সেপ্টেম্বর আবার বরফে আটকে গেল জাহাজ। কামান দিকে বরফ উড়িয়ে পথ করে নিলেন ক্যাপ্টেন। কোনো বাধাই আর মানতে রাজি নন তিনি। সেই রাতেই প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ল ফরওয়ার্ড। বরফের পাহাড়গুলো যেভাবে ঢেউয়ের মাথায় নাচছে, তাতে নাবিকদের বুকের রক্ত হিম হয়ে আসার জোগাড়।
এমন সময় একটা হিমশিলা প্রচণ্ড গতিতে এগিয়ে এলো জাহাজের দিকে। গেলো গেলো, পালাও পালাও, চিৎকার করে উঠল নাবিকেরা। কিন্তু পালাবে কোথায়? কামান দিকে বরফের পাহাড়টা ঠেকানোর হুকুম দিলেন ক্যাপ্টেন। আদেশ পেয়ে কয়েকবার কামান দাগল নাবিকেরা, কিন্তু কোনো ফায়দা হলো না। দড়াম করে জাহাজের সামনের গোলইয়ের উপর আছড়ে পড়ল বরফের পাহাড়, গুঁড়িয়ে গেল সামনেরটা। পর মুহূর্তেই আর একটা বরফের চাই এসে পড়ল মাস্তুলের উপর। ক্যাপ্টেন চিৎকার করে সবাইকে হুঁশিয়ার করে দিলেন। নাবিকেরা সাবধান হবার আগেই দুমদাম শব্দে বরফের প্রকাণ্ড এক একটা টুকরো ভেঙে পড়তে লাগলো জাহাজের উপর। বরফের ভারে জাহাজ ডুবে আর কি। শঙ্কিত হয়ে পড়লেন ক্যাপ্টেন। বরফের সঙ্গে গেঁথে আছে জাহাজ, মাস্তুলও ভাঙে ভাঙে অবস্থা। এবার আর রক্ষে নেই। ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। গলুইয়ের উপর যে বরফ পাহাড়টা আছড়ে পড়েছিল সেটার গা থেকে কিছু বরফ খসে পড়তেই ভারসাম্য হারিয়ে উল্টে পড়ল সেটা সমুদ্রের বুকে। আবার ভেসে উঠল ফরওয়ার্ড। জাহাজের নিচে মর্মর শব্দে ভাঙল বরফের চাক। ক্যাপ্টেন দেখলেন জাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি। একটা হিমবাহ ফরওয়ার্ডকে ঠেলে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। কিন্তু 15ই সেপ্টেম্বর আবার একটা বরফের প্রান্তরের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেল জাহাজ। থরথর কেঁপে উঠে আটকে গেল ফরওয়ার্ড। ভৌগোলিকেরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বলে মানচিত্রে যে অঞ্চলকে চিহ্নিত করেছেন তা তারা কেউই দেখেননি। হ্যাটেরা যন্ত্রপাতি দিয়ে মাপ ঝোঁক করে বুঝতে পারলেন এটাই সেই অজানা অঞ্চল।